সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী নবান্ন। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। গুলশান 1-এর 57 রেডিয়াস আর্ট সেন্টারের বেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। উত্তরার সেন্টার পয়েন্টের ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রেজিলিয়েন্ট বিকামিং এ ল্যান্ডমার্ক আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। সবাই একদিন যাইতে হবে, কেউ আগে আর কেউ পরে। আরে মামা, আমি সে যাবার কথা বলতেছি না মামা। আমরা তো চাই তুমি সবসময় আমাদের সাথেই থাকো, কিন্তু মামা তুমি না সারপ্রাইজ দেওয়ার নাম করে ফুট করে চলে আসো, আবার হুট করে চলে গিয়ে সারপ্রাইজটা দাও। সমস্যা তো এখানে। আরে এইটাইতে তো একটা মজা আছে রে, যে তোরা আনন্দ পাস আমি হুট করে আসতে। আমি যদি সবসময় তোদের এখানে থাকতাম তাহলে তোরা আমাকে শকুনি মামা বানায় দিতে। মামা আমরা কি বোকা নাকি আমাদের কোনো লাভ আছে হ্যাঁ তোমাকে শকুনি মামা বানায়? বরঞ্চ তুমি আমাদের সাথে থাকলে তোমার বটবৃক্ষের নিচে শুয়ে শুয়ে আমরা ফলমূল খেতে পারতাম। হইছে, আর পাম দেওয়া লাগবে না, অনেক পাম দিছো তো। যাচ্ছিস? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলাগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক তামান্না রহমান। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, খুবই শুভ্র আর স্নিগ্ধ দেখাচ্ছে। অনেক ধন্যবাদ। সময়টা কেমন যাচ্ছে আপা? নাচের মানুষ আসলে নাচ নিয়েই সর্বসময় ব্যস্ত থাকা হয়। যে সময় আসলে নাচ করা হয় না সে সময়টাও মনে হয় নাচের মধ্যে ভাবনাটা ডুবে থাকে। কেমন যাচ্ছে? সব মিলিয়ে ভালো মন্দ সব কিছুই আছে। তারপরেও যে কথাটা আপনি বললেন যে 24 ঘন্টা আসলে নাচের মধ্যেই আছি, তো সেই জন্য সময়টা একভাবে ভালোই কেটে যায়। আপা, অনেকটা বছর হলো তো এই যে নাচের মধ্যে থাকা, এটার এই ভাবনায় ডুবে থাকা। একদম শুরুর গল্পটা যদি জানতে চাই যে কিভাবে আসলে নাচের প্রতি এতটা ভালোবাসা তৈরি হওয়া, বা সে সময়টা ভেবেছিলেন কিনা যে এতগুলো বছর ধরে নাচটাকে ধরে রাখতে পারবেন? আসলে শুরু যখন আমরা করি, অর্থাৎ যখন শিশু বয়সে নাচ শুরু করি, আমরা সবাই মনের আনন্দে নাচি। কেউ কিন্তু আমরা ভাবি না যে আমি বড় হয়ে এই নাচ নিয়ে কোথায় যাব বা কি করব। তো সেরকমই আমারও শুরু। একেবারে লেখাপড়ার স্কুলে ভর্তি হওয়ার আগেই নাচের স্কুলে ভর্তি, কারণ আমি সারাক্ষণ নাচ করতাম। আমার মা সেটা দেখে বুঝতে পেরেছিল যে আমার নাচের প্রতি ভীষণ আগ্রহ। সেই জন্য লেখাপড়ার স্কুলে যাওয়ার আগে নাচের স্কুলে চলে গেছি। কখনো কি বাধাপ্রাপ্ত হয়েছে না পা? মানে সেটা পরিবার থেকে হোক বা আত্মীয় স্বজন থেকে হোক, পরিবেশ থেকে হোক? এটা আমি বলবো যে আমি খুবই ভাগ্যবতী। আমার মা তো অসম্ভব আমাকে এটার পিছনে সহযোগিতা করেছেন সবসময়। আমার বাবাও করেছেন। আর পারিবারিকভাবেও আমি আমার অনেক পরিবারের সদস্যদের থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আমার খালা তো নিজেই একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন, রওশনারা মাসুদ। কাজেই পরিবারে তো সেই আবহটা ছিলই। আর বিয়ের পরে আমার হাজবেন্ডও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। কাজে আমি কখনোই, অন্তত পারিবারিক দিক থেকে, কখনোই কোনো বাধার সম্মুখীন হইনি। আচ্ছা আপা, আপনি তো নাচ নিয়েও লেখাপড়াটা করতে পারতেন, যদিও পরবর্তীতে করেছেন, কিন্তু আপনি পরে মানে প্রথমে ভর্তি হলেন বুয়েটে আর্কিটেকচারে। মানে এই ভাবনাটা বা এই সিদ্ধান্তটা কি আপনার ছিল না পরিবারের ছিল? না, আমার পরিবারের একটু একটু ইচ্ছা ছিল আমি যদি মেডিকেল ডিসিপ্লিনে পড়ি, কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না। কারণ আমি ছোটবেলা থেকেই যেহেতু নাচের সাথে সম্পৃক্ত, আর
ক্রিয়েটিভ যে কোনো কাজ ভালো লাগে, ছবিও আঁকতাম, দীর্ঘদিন ছবি এঁকেছি, ছবি এঁকে পুরস্কারও পেয়েছি স্কুলের এক্সিবিশনে। তো সবকিছু মিলিয়ে তো আমার এই আর্কিটেকচারের প্রতি একটা বিশেষ আকর্ষণ আগে থেকেই ছিল। আবার আমার খালাতো বোন জাস্ট আমার 1 বছর সিনিয়র, উনিও আর্কিটেকচারে ভর্তি হলেন। তো সবকিছু মিলেই আমাকে ভীষণভাবে আর্কিটেকচার পড়ার জন্য আকর্ষণটা আমি বোধ করেছি, অনুপ্রাণিত হয়েছেন আপনি বিভিন্ন রকম ভাবে। পরবর্তীতে সেটা নিয়ে আর এগিয়ে যাওয়াটা হয়নি? না, আমি পাশ করার পরে আমার হাজবেন্ডের সাথে, যেহেতু ওনার একটা ফার্ম ছিল, সেখানে প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। কিছুদিন অবশ্যই প্র্যাকটিস করেছি। তবে একটা সময় তো আমি ইন্ডিয়াতে চলে গেলাম, ভারতে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা নিয়ে MA করার জন্য চলে গেলাম। তখন একটা বিরতি তো অবশ্যই হয়েছে, আবার ফিরে এসে কিছুটা কাজ করেছি। তবে যখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে যুক্ত হয়ে গেলাম, তারপর থেকে পুরোপুরি নাচ নিয়ে আছি। কোন কোন ওস্তাদজির কথা মনে করতে চাইবেন বা সবসময় মনে হয় তাদের আদর্শের কথা নাচের ক্ষেত্রে? অবশ্যই আমি আমার জীবনে যারা এসেছেন আমার গুরু হয়ে, তাদের কথা তো সবসময় আমি স্মরণ করি। যেমন আমার নাচের হাতেখড়ি হয়েছিল মঞ্জুর হোসেন নৃত্যশিল্পী, ওনার হাতে। কত সালে কথা আপা এটা? এটা তো ব্যাক একেবারে পাকিস্তান আমলে, তখন আমার বয়স কত হবে, মানে আমি একটু ভালো করে হাঁটতে পারি এরকম একটা বয়স আর কি, একদম ওটা মনে হয় 70 সালের দিকে হবে। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে তো আবার তখন ওখানে তো এমনি সাধারণ স্টেপিং এগুলো করতাম, পরে বেসিক তখন। হ্যাঁ, তারপরে মাঝখানে স্কুলে যখন 3, 4, 5 এরকম পড়ি, তখন একজন গৃহশিক্ষক আমাদেরকে বাসায় এসে নাচ শেখাতেন। আচ্ছা, ওই পর্ব গেল। তারপরে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার প্রথম কথক নাচের নৃত্যগুরু, আমার কিন্তু কথক নাচ দিয়ে শাস্ত্রীয় নৃত্যের হাতেখড়ি বা আমার চলাটা শুরু, তো শ্রী কার্তিক সিনহা, উনি আমাকে প্রথম কথক নৃত্যে হাতেখড়ি দিয়েছেন এবং ওনার কাছে বেশ কয়েক বছর শিখেছি। এর পরবর্তীতে একেবারেই একটা বাক পরিবর্তন হয়ে গেল যখন আমি শ্রীমতী শান্তিবালা সিনহা, ওনার কাছে মণিপুরী নাচ শিখতে শুরু করলাম। তখন পরবর্তীতে আপা ওডিসিও আপনি শিখেছেন? হ্যাঁ, সেটাও শিখেছি। যে কথা বলছিলাম যে শান্তিবালা সিনহার কাছে মণিপুরী দীর্ঘদিন শিখলাম, আর উনি হঠাৎ করে চলে গেলেন প্রবাসে কানাডায়। তখন খুব লাকিলি ভারতের একজন ওড়িশি নৃত্যশিল্পী শ্রীমতী সানি মহাপাত্র, উনি বাংলাদেশে 3 বছরের জন্য এসেছিলেন। ওনার কাছে তখন ওড়িশিতে হাতেখড়ি হলো এবং এই 3 বছর টানা ওনার কাছে একদম শিখেছি। পরবর্তীতে আরেকজন এসেছিলেন ভারতীয়, ইপসিতা বেহুরা, আচ্ছা, ওনার কাছেও বেশ কয়েক বছর, এরকম প্রায় 3 বছরের মতন শিখেছি। আবার সবকিছুর মধ্যে এই মণিপুরি যে নাচ, সেই নাচের প্রতি আপনার যে ভালো লাগা বা ভালোবাসা, সেটা কি তুলনামূলকভাবে বেশি বলা যায়? অবশ্যই, এটা তো অনস্বীকার্য। এখন তো আসলে আমার সাথে মণিপুরি নামটাই সমার্থক হয়ে গিয়েছে। তো এটার কারণ হলো প্রথমত আমার নৃত্যগুরু শান্তিবালা সিনহা, উনি এত একজন চমৎকার নৃত্য ব্যক্তিত্ব যে ওনার সান্নিধ্যে যখন আমি আসলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি ওনার মতন একজন শিল্পী হতে চাই এবং এই মণিপুরি নাচটাকেই আমার প্রধান নাচ করতে চাই। তো সেই গুরুর যে একটা প্রভাব আমি বলবো, সেটাই কিন্তু আমার জীবনে অনেক বড় বিষয়। আর পরবর্তীতে কিন্তু আমি আবার শান্তিবালা সিনহার গুরু যিনি, গুরু বিপিন সিং, ওনার কাছে আবার শিখতে চলে গেলাম কলকাতায়। এবং ওনার দিদি কলাবতী দেবী, গুরু কলাবতী দেবী, তিনি আবার গুরু বিপিন সিং এর সহধর্মিণী। ওনাদের কাছে আবার দীর্ঘ 6 বছর থাকলাম। পাশাপাশি মণিপুরী নৃত্যের একজন লিজেন্ড পদ্মশ্রী গুরু দর্শনা জাভেরি, ওনার কাছেও আমি মাঝে মাঝে মুম্বাইতে গিয়ে মণিপুরি নাচের কি চমৎকার করে বলছিলেন আপা, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এই যে এত বছরের অভিজ্ঞতা, এবং যেমনটি আমরা বলে থাকি যে নাচ একেবারেই গুরুমুখী একটি বিদ্যা। এখন আপনি নিজেও একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে শিক্ষক হিসেবে আছেন এবং একই সাথে নিজেরও একটা স্কুল আছে, নৃত্যশীলন কেন্দ্র। তো সবকিছু মিলিয়ে এখন আসলে যখন নতুনদেরকে শেখাতে যান কেমন লাগে? না, আমার তো মনে হয় যে এখন এই একটা মানে জীবনের একটা পরিণত সময়ে এসে এখন অনেক বেশি আমি গুরুত্ব দেই হলো পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য। কারণ তাদের হাতে যদি আমাদের মশালটা সঠিকভাবে না দিয়ে যেতে পারি,
তাহলে কিন্তু আমার যে এত বছরের সাধনা সেটা তো বিফলে যাবে। জি, সেই জন্য আমি ভীষণ আনন্দ পাই শিখিয়ে, সে শিশুই হোক আর মানে অনার্স মাস্টার্স লেভেলেরই হোক বা তার চেয়ে আরও বেশি বয়সের কেউ হোক, আমি ভীষণ শেখানোটা এনজয় করি, খুব ভালো লাগে। আপা এই যে শেখা এবং শেখানো আদর্শগত বা নীতিগত জায়গা থেকে কিন্তু এক একজন এক এক রকম ভাবে আসলে পথ চলেন। শিল্পীদের কথা যদি বলি, আপনি যেসব গুরুদের সান্নিধ্য পেয়েছেন বা সৌভাগ্য হয়েছে, তাদের কোন আদর্শগুলো বা নীতিগুলো মেনে আপনি এখন পরবর্তী প্রজন্মকে শেখাচ্ছেন, কোন বিষয়গুলো মাথায় রাখেন? প্রথমত হলো নাচটাকে ভালোবাসতে হবে, এর প্রতি একটা মমত্ববোধ থাকতে হবে, একটা গভীর আকর্ষণ থাকতে হবে। ওইটা যদি একবার মনের মধ্যে এসে যায় না, আমার তো শেখা হয়ে গেছে, অনেক শিখে ফেলেছি, আর কি শিখবো, এইটা কখনোই মনে স্থান দেওয়া যাবে না। সবসময় মনে করতে হবে যে এটা একটা মহাসমুদ্রের মতো এই বিদ্যাটা। আমি হয়তো এক আজলা জল সেখান থেকে তুলতে পেরেছি, যতটুকু নিতে পেরেছি, কিন্তু আরও কিন্তু মহাসমুদ্রের পুরোটা রয়ে গেছে। কাজেই আমার শেখার কোনো শেষ নেই। প্রথমত এই জিনিসটা মনের মধ্যে রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে পরিশ্রম, সাধনা, অনুশীলন, এগুলির কোনো বিকল্প নেই। আমি একটা নাচ তুললাম, সুন্দরভাবে তুলে ফেললাম, তারপরে যদি সেটা আমি যথাযথভাবে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু কখনোই আমি সঠিকভাবে সেটা মঞ্চে উপস্থাপন করতে পারবো না। তো এই অনুশীলনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ আমি বলবো যে সব কিছুর মধ্যে এই নাচটাকে আমার একটা শ্রদ্ধার জায়গায় স্থান দেয়া, ভালোবাসার সাথে শ্রদ্ধার জায়গায়। যে হ্যাঁ, আমাকে অনেক কটু কথা বলতে পারে, এই নাচ নিয়ে আমাদের সমাজে অনেকে অনেক কথা বলতেই পারে, কিন্তু কখনোই তার জন্য আমার নাচটাকে আমি প্রশ্নের মুখে আনবো না। আমি জানি যে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কলার মধ্যে একটা, একদম ওয়ান অফ দি গ্রেটেস্ট আর্ট ফর্ম। এই শিল্পটাকে একটা শ্রদ্ধার জায়গায় যেন আমি সারা জীবন আসীন রাখতে পারি। আবার খুব সম্প্রতি আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশাল বড় একটা দায়িত্ব, দায়বদ্ধতার জায়গাটাও অনেক বড়। কেমন লাগছে আসলে, কি ভাবছেন এটা নিয়ে? আমি প্রথমেই বলবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাকে যে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, তার জন্য অবশ্যই আমি অনেক সম্মানিত বোধ করছি। এবং আপনি যেটা বললেন, নিশ্চয়ই একটা গুরু দায়িত্ব। আমার মনে হয় এখানে অনেক কিছু ভূমিকা রাখার সুযোগ আছে, কারণ বাংলাদেশের নাচের ক্ষেত্রটা তো বিশাল। আমাদের যেমন অনেক ঐতিহ্যবাহী লোকনৃত্য আছে, তেমনি আমরা শাস্ত্রীয় নৃত্যের চর্চা করছি দারুণভাবে। পাশাপাশি সারা বিশ্বের নানা রকম নাচ কিন্তু এখন আমাদের এখানে তরুণ প্রজন্ম তারা চর্চা করছে। কাজে এই যে এতগুলো বিষয়, এটাকে সুন্দরভাবে সমন্বয় করা এবং আগামীতে আমাদের এই ক্ষেত্রে নীতিগুলো কি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভূমিকা রাখার অনেক সুযোগ আছে। আর আমি যেটা মনে করি যে আমাদের নৃত্যশিল্পীদের সবসময় একটু অনুযোগ বা অভিযোগ যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নাচকে যেন একটু অবহেলার চোখে দেখা হয়। কাজে সেই জায়গাটা থেকে উত্তরণ কিভাবে করা যায়, নাচকে আরও কতটা আমি সামনে নিয়ে আসতে পারি, এবং এই জায়গাগুলোকে চিহ্নিত করা যে কোন কোন ক্ষেত্রে আমাদের আরও বেশি সরকারের দৃষ্টি দরকার, সম্ভাবনাটা আছে এবং সেই জায়গায় কাজ করবার যে প্রয়াস বা প্রচেষ্টা একেবারে। এবং আপা অনেক স্টেজ শো তো আপনার করা হয়েছে, হ্যাঁ, সবথেকে মেমোরেবল স্টেজ শোর কথা যদি জানতে চাই, কোনটার কথা বলবেন? আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো জানি না, তবে একটা বলতেই চাই। ইউনেস্কোর 60 বছর পূর্তির একটা অনুষ্ঠানে আমি ইনভাইটেড হয়েছিলাম, ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিসে। বাহ! তো সেখানে আমি দু রকমের নাচ করেছি, কিন্তু প্রথমত মণিপুরি নাচ করেছি এবং দ্বিতীয়ত সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, আমাদের যে একেবারে এটা একেবারে লোকনৃত্যের আঙ্গিকে। কাজেই এটা আমি বলবো যে আমার জীবনের একটা অন্যতম সেরা সময় বা সেরা সময়, মানে সেরা মুহূর্ত বলতে পারি। আরেকটা আমার খুবই মানে আমাকে সবসময় যেটা খুব অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে 2010 সালে আমি ভারতের মণিপুরে, ইম্ফল অর্থাৎ মণিপুরের যে রাজধানী, সেখানে আমন্ত্রিত হয়ে প্রথম ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল, সেখানে আমি সোলো নাচ করেছি। তো একজন মুসলিম হিসাবে মণিপুরের মতো জায়গায়, মণিপুরের অডিয়েন্সের সামনে, এবং সেখানে বেশ গুরু, মানে খুব প্রখ্যাত কয়েকজন গুরু উপস্থিত ছিলেন, তো তাদের সামনে যে আমি যে সোলো মণিপুরি নাচ করেছি ইম্ফলে, যেখান থেকে মণিপুরি নাচের উৎপত্তি,
এটাও আমার জীবনের বিশাল একটা বড় একটা পরম প্রাপ্তি। একটা প্রাপ্তি সত্যি। প্রাপ্তির তালিকা করতে গেলে আমার কাছে মনে হয় দীর্ঘ হবে হ্যাঁ, আপা। এটা সারাদিন বলতে পারবো। তারপরে যদি ছোট করে জানতে যাই, কি মনে হয় এতগুলো বছরে এসে, এতগুলো বছর পর এসে যে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা কোনটা? না, আমার খুব ভালো লাগে যেই কথাটা আমি প্রথমে একটু বলেছিলাম, যে এই যে পরবর্তী প্রজন্ম আচ্ছা। তারা যে এখন এই মণিপুরী নাচটাকে ভালোবেসে তারা এত সুন্দর করে চর্চা করছে, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় হ্যাঁ। জেলায় এখন ছড়িয়ে যাচ্ছে। এবং আমার অনেক ছাত্রছাত্রী দেশের বাইরে গিয়েও তারা প্রতিষ্ঠান করে সেখানেও শিখাচ্ছে। হ্যাঁ। কাজে এই যে ছড়িয়ে দেওয়াটা, মানে এইটা আমার কাছে আপনি যে খুব একটা অনুপ্রেরণার জায়গা নিজেকে তৈরি করতে পেরেছেন, অন্য সবার কাছে আইডল হতে পেরেছেন, এটাই মনে হয় সবচেয়ে আমার বড় মনে হয় এর প্রাপ্তি। থেকে বড় প্রাপ্তি আর কিছু আপা, অনেক নেই। নৃত্যশিল্পীকে আমরা দেখেছি যে তারা পরবর্তীতে অভিনয়ের জগতে এসেছে, আপনার ক্ষেত্রে তেমনটা হয়নি। এটা কি নিজে ইচ্ছে করে করেননি? তাহলে একটুখানি বলতে পারি, আমি যখন ছোট তখনও স্কুলেই পড়ি, কিন্তু বিটিভিতে তো তখনই অনুষ্ঠান করা শুরু করেছি। জি। 8 বা 9 পড়ি, এরকম কিছু একটা হবে বোধহয়। তো তখন কিন্তু প্রখ্যাত নাট্য নির্মাতা ছিলেন আল মনসুর। আচ্ছা। তো উনি একবার আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে হ্যাঁ, হ্যাঁ। আমি এরকম আপনাকে অভিনয়ের জন্য? অভিনয়, হ্যাঁ, না, আমার নাটকে আপনাকে নিতে চাই। তো আমি খুব মানে বিনয়ের সাথে ওনাকে না বলেছিলাম। আর এরপরে আরো অনেক অনেক প্রস্তাব পেয়েছি, চলচ্চিত্রেরও কিন্তু প্রস্তাব আমার পেয়েছি। প্রশ্নটা হচ্ছে, আপনি মানা হ্যাঁ। কেন করেছিলেন, কেন আচ্ছা, ইচ্ছে করেন? কারণ আমার কাছে মনে হয়েছিল যে নাচ এবং লেখাপড়া এই দুটোই আমার জীবনের অবলম্বন হবে। অভিনয় করব, অভিনয়ের থেকে হয়তো আবার অ্যাডেও আমাকে অনেকবার বলা হয়েছে। আচ্ছা। তো আমার মনে হচ্ছে যে না, আমি আমার যে পথটা আমি বেছে নিয়েছি এই পথেই আমি থাকি, আমি পথ থেকে আর এদিক ওদিক না যাই। আমার মনে হয় আমি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলেই তাই। কারণ কোনো একটি শিল্প মাধ্যমকে বেছে নিলে তাকে উজাড় করে ভালোবাসলে আমার কাছে মনে হয় অনেক কিছু পাওয়া যায়, নিজেকেই খুঁজে আমি পাওয়া মনে যায়। করি না যে আমি একদম সুপার ট্যালেন্ট, যে আমি অনেক কিছু একসাথে করতে পারবো। আমার মনে হয় যে আমার যতটুকু ট্যালেন্ট আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, সেই প্রতিভাটা আমি আমার যেটাতে আমি বেশি স্বচ্ছন্দ করে কাজে লাগাবো, এবং আমি যেটাতে বেশি স্বচ্ছন্দ, যেটা আমি সত্যি মনে প্রাণে ভালোবাসি, সেই ভালোবাসাটার মধ্যে আমি থাকতে চেয়েছি। এই যে একটা স্যাটিসফ্যাকশন আপা, যেটা আপনার চোখে মুখে আমি দেখতে পাচ্ছি, মানে এটাই ভীষণ ভালো লাগার। খুব ভালো থাকুন আপা। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, মনে হচ্ছে আড্ডা দেওয়ার সময়টা যদি আরেকটু দীর্ঘ হতো তাহলে মনে হয় খুব ভালো লাগতো। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আমরা আরো অনেক গল্প করব। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপা অশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভির দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।